আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগকে বাইরে রেখেই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে সরকার এবং এখন সব পক্ষকে একত্র করার জন্য হাদির মাথায় গুলি করে সবাইকে নিরাপদ নির্বাচন করার পথ করে দিচ্ছে ইউনূস। এমত অবস্থায় নির্বাচনের বাইরে রাখা সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ কি ভাবছে সেটা জানার চেষ্টা করা যাক। চলুন তো। বাংলাদেশের এখনকার রাজনৈতিক অচল অবস্থা বুঝতে গেলে আগে একটা কথা স্পষ্ট করে নিতে হয়, সেটা হচ্ছে আওয়ামী লীগ এখন কেন এত জোর দিয়ে অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে। তাদের বক্তব্যটা খুব সোজা, তারা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত, এমনকি আগ্রহী, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে সেটা সম্ভব নয়, কারণ দলটির কার্যক্রম বন্ধ, নিবন্ধন স্থগিত এবং দলটির শীর্ষ নেতৃত্ব দেশের বাইরে গিয়ে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে নানাভাবে। তাদের চোখে এই তফসিল এমন একটি কাঠামোর উপর দাঁড়িয়ে আছে যেখানে প্রতিযোগিতা বলতে কিছু নেই, শুধু পরিণতি আগেই লেখা আছে। অলরেডি ভাগাভাগি হয়ে গেছে কে কতটা সিট পাবে। এখানে এসেই মূল প্রশ্নটা আমরা দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে যদি আওয়ামী লীগের মতো বড় দলকে বাইরে রেখে নির্বাচন সাজানো হয়, তাহলে কি ইউনূস সরকার কাউকে বিশেষভাবে সুবিধা দিয়ে একটি পূর্ব নির্ধারিত ফলাফল তৈরি করতে চাইছে? কারা তারা? এই সন্দেহ পুরোপুরি ভিত্তিহীন নয়, কারণ নির্বাচনের স্বরূপটা নির্ধারণ করে কারা অংশ নিচ্ছে আর কারা বাদ পড়ছে। এই দুই দিকের ভারসাম্যটা দেখলে বিএনপি, জামায়াত এবং আরো অনেক ছোট ছোট দল নিজেদের অবস্থান ঠিক করতে গিয়ে এখন দুই ভাগে বিভক্ত। কেউ বলছে আওয়ামী লীগ সহ কয়েকটি দলকে নির্বাচন থেকে দূরে রাখতেই হবে, আর কেউ বলছে বিচার না হওয়া পর্যন্ত অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না। এই অবস্থায় নির্বাচন যদি হয় কেবল আওয়ামী লীগ বিরোধীদের প্রতিযোগিতা হিসাবে, তাহলে সেটি স্বাভাবিকভাবেই একপক্ষীয় হবে। এই বাস্তবতা থেকেই রাজনৈতিক মহলে সেই পুরনো প্রশ্নটা ফিরছে, এই পরিকাঠামো কি সচেতনভাবে তৈরি করা হচ্ছে যাতে নির্দিষ্ট একটি দল বা জোট সবচেয়ে সুবিধাজনক অবস্থায় দাঁড়াতে পারে? অন্তর্বর্তী সরকার যে শুধু আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তা তো নয়, তাদের নিবন্ধন স্থগিত করতে নির্বাচন কমিশনকে স্পষ্ট বলে দিয়েছে। সরকার বদলের পরই মানবতা বিরোধী অপরাধ এবং পলাতক অবস্থা নিয়ে আইনি সংশোধনগুলো এসেছে, যা রাজনৈতিক বাস্তবতায় সরাসরি প্রভাব ফেলছে। এই বিধিগুলো প্রয়োগ হলে শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টি এবং 14 দলের অংশগ্রহণও ঝুলে যাবে। অর্থাৎ এই তিনটি দল বহু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং বহু আসনের ভোট যুদ্ধের কেন্দ্র ছিল। 1991 সাল থেকে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, আপনারা যদি হিসাব করে দেখেন, আওয়ামী লীগের প্রতিবার প্রতিটি নির্বাচনে, যত খারাপ নির্বাচনই হোক, প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত ভোট 30%-এর বেশি। এই 30% মানুষ কোথায় যাবে? কাকে ভোট দেবে? কাকে সমর্থন দেবে? এমন অবস্থায় প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে এরকম যে যদি এই তিন শক্তিকেই এক পাশে সরিয়ে রাখা হয়, তাহলে নির্বাচনের ময়দান কার জন্য প্রস্তুত হচ্ছে? ইউনূস সরকারের উদ্দেশ্য নিয়ে আলোচনা তো থামানো যাচ্ছে না, কারণ একদিকে তারা বলছে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, অন্যদিকে বাস্তব যে পদক্ষেপগুলো তারা নিচ্ছে সেই অন্তর্ভুক্তি শব্দটার পুরোপুরি বিপরীত। যাদের বিরুদ্ধে মামলা আছে, যারা পলাতক, তাদের বাদ দেওয়া যুক্তিযুক্ত হতে পারে, কিন্তু যেসব দলের কর্মকাণ্ড নিষিদ্ধ হচ্ছে সেগুলোর বিষয়ে বিচারিক প্রক্রিয়া তো চলছে না। রাজনৈতিক ময়দান থেকে একটি শক্তিকে সরানোর কাজটা প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে হয়েছে। এটি সন্দেহের জায়গা তৈরি করছে। অন্তর্বর্তী সরকার কি শুধু স্থিতিশীলতার কথা চিন্তা করছে, নাকি একটি নির্দিষ্ট শক্তিকে ক্ষমতার কাছাকাছি ঠেলে দিতে চাইছে? বাংলাদেশের ইতিহাস বলছে একতরফা নির্বাচন কখনোই দীর্ঘমেয়াদে টেকেনি। 2014, 2018, 2024 এই তিনটি ভোট নিয়ে সংশয় বিতর্ক বর্জনের পর রাজনৈতিক বৈধতা বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে, কিন্তু আদালতের নির্দেশেও এই তিনটি নির্বাচনকে কিন্তু অবৈধ বলা হয়নি। এবারও যদি নির্বাচনের আগে বিভিন্ন দল নিজেদের সুবিধা মতো শর্ত তুলে অংশগ্রহণ থেকে সরে দাঁড়ায় বা কিছু নির্দিষ্ট দলকে বাইরে রেখে নির্বাচন হয়, তাহলে ফেব্রুয়ারির নির্বাচনও সেই একই চক্রে পড়ে যাবে এবং একই ভাবে উচ্চারিত হবে। 2024-এর পর 2026-এর ফেব্রুয়ারির নির্বাচন একই। হয়তো বিএনপির মধ্যেও একটা স্পষ্ট উদ্বেগ কাজ করছে, যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয় আর শেষ মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী দলগুলোই নানা অজুহাতে নির্বাচন ছাড়ে,
তাহলে পুরো প্রক্রিয়া অচল হয়ে যাবে। এই ভয় থেকে বিএনপি বলছে বিচারিক প্রক্রিয়া ছাড়া কোনো দলকে নিষিদ্ধ করা উচিত নয়। আন্তর্জাতিক প্রেক্ষাপট যদি বিচার করি, 6টি মানবাধিকার সংস্থা ইউনূস সরকারকে যে চিঠি দিয়েছে সেখানে রাজনৈতিক দল নিষিদ্ধ না করার আহ্বান পরিষ্কার। অর্থাৎ বিশ্ব শক্তিগুলো ঠিক করছে নির্বাচন শুধু সময় মতো হলেই হবে না, তার চরিত্র হতে হবে পরিষ্কার, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক, এবং সেটা না হলে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। এখন আওয়ামী লীগের অবস্থানে ফিরে গেলে দেখা যায় যে তারা বুঝে গেছে এই তফসিল তাদের জন্য নয়। তারা একটি নতুন সমঝোতা ছাড়া নির্বাচনে ফিরতে পারবে না। তাদের যুক্তি হলো এত বড় ভোট ব্যাংকে বাইরে রেখে নির্বাচন হলে সেটা সাজানো হবে এবং সেই সাজানোর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আর এটাও তারা বলছে যে অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে আদালত, আইন কমিশন সব প্রতিষ্ঠানকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। তাহলে ইউনূস সরকার নিশ্চিতভাবে একটা পরিকল্পনা মাফিক এগিয়ে গিয়ে একটি দলের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। নানা ইঙ্গিত থেকে এটাই স্পষ্ট হচ্ছে এবং কোনো ইঙ্গিতই উপেক্ষা করা যাচ্ছে না। যে কাঠামো দাঁড় করানো হচ্ছে সেখানে প্রতিযোগিতা সীমিত, অংশগ্রহণ অসম, আর রাজনৈতিক মাঠ অসমতল। নির্বাচনের মাঠ লেভেল প্লেইং ফিল্ড বলে এতদিন যে চিৎকার চেঁচামেচি হতো, এখন সেটি নেই। এমন মাঠে কেউ না কেউ সুবিধা পায় আর বাকিরা খেলাই শুরু করতে পারে না। আওয়ামী লীগ যে এই তফসিল বাতিল করতে চাইছে তার কারণ শুধু অংশগ্রহণের সুযোগ নয়, তারা বোঝে যে লড়াইয়ের নিয়মটা এখন ভিন্নভাবে লেখা হয়েছে বা হচ্ছে। আপনি যদি চিন্তা করেন যে পরিস্থিতিটা এরকমই যে একটি খুব সুন্দরভাবে মেটিকুলাস ডিজাইন করে আপনি ক্ষমতা আরেকজনকে দিয়ে পালাতে চাইছেন, ডক্টর ইউনূস পালাতে চাইছে। নির্বাচন যদি সত্যি সবার জন্য খোলা না থাকে তাহলে ফল যাই হোক সেটা গণতন্ত্রের জন্য নয়, ক্ষমতার জন্য সাজানো একটি পথ। সেই পথে বিএনপি যদি যায় তাহলে ছমাস পরে আবার বাংলাদেশ অস্থির হবে। জামায়াত যদি যায় তাহলে বাংলাদেশের দখল চলে যাবে স্বাধীনতা বিরোধীদের হাতে। ইউনূস কি চাইছে, আওয়ামী লীগ সেটা ঠেকাতে পারবে কিনা, এই প্রশ্নগুলোই আসলে আগামী দিনে আমাদের বারবার তুলতে হবে এবং বারবার এই আলোচনাতেই আমাদের ফিরতে হবে। আবারও কথা হবে এসব বিষয়ে। ভালো থাকুন সবাই। মহান বিজয়ের মাস ডিসেম্বর চলছে, অথচ দৃশ্যটা অদ্ভুতভাবে উল্টো মনে হয় আমার কাছে। 10ই ডিসেম্বর আওয়ামী লীগ 3 দিনের কর্মসূচি দিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনগণের নিরাপত্তা এবং ডক্টর ইউনূসের অবৈধ দখলদার সরকার থেকে সরে দাঁড়ানো, শেখ হাসিনা এবং তার পরিবার বিরোধী প্রশাসনের রায় বাতিল এবং রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে 11 তারিখে মশাল মিছিল, 12 তারিখে জুম্মার পর বিক্ষোভ, 13 তারিখে সকাল সন্ধ্যা লকডাউন। কিন্তু এর বাইরে গোটা দেশে এক অস্বস্তিকর নীরবতা। মুক্তিযুদ্ধপন্থী অন্য কোনো দল নেই, তথাকথিত অন্তর্বর্তী সরকারও নয়। কেউই ডিসেম্বরকে সামনে রেখে বিজয়, মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার প্রশ্নে কোনো জাতীয় কর্মসূচি ঘোষণা করেনি। শুধুমাত্র ডক্টর ইউনূস এবং তার ওই বিমান থেকে লাফ দেওয়া বালক, তাদেরকে সেনাবাহিনীর র্যাঙ্ক পরিয়ে তাদেরকে বিমান থেকে লাফ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এটা নাকি সবচেয়ে বড় আয়োজন 16 ডিসেম্বর পালনের। যে মাসটি আমাদের গর্বের, সেই মাসে রাষ্ট্রের আচরণ যেন লজ্জার গোপন সংকোচে ভরা। ইউনূস সরকারের লোকজন বরং উল্টো কাজ করছে। মুক্তিযুদ্ধকে নিয়ে টিভি স্টুডিও, সামাজিক মাধ্যম আর ক্ষমতার অলিন্দে প্রকাশ্য ব্যঙ্গ করছে। বিজয় দিবসকে ছোট করছে, 16 ডিসেম্বরকে ঘিরে থাকা প্রতীক আর আবেগকে হেয় করছে। টানা 2 বছর বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ, অজুহাত নিরাপত্তা ঝুঁকি। কিন্তু যে সরকার বিদেশি সমর্থন আর জঙ্গি গোষ্ঠীর সহায়তায় সহিংস কু করে ক্ষমতা দখল করেছে, তাদের জন্য 16 ডিসেম্বর মানে পাকিস্তানের আত্মসমর্পণের স্মৃতি নতুন করে জেগে ওঠা। যারা আদর্শিকভাবে পাকিস্তানের ধারাবাহিকতা এসেছে তারা কেনই বা পাকিস্তানের পরাজয়ের দিন উদযাপন করবে বলুন? তাই অনুষ্ঠান বন্ধ। এটা শুধু একদিনের কুচকাওয়াজ বাতিল নয়, এটা প্রতীকীভাবে সেই পরাজয়ের স্মৃতি থেকে সরে দাঁড়ানো। টেলিভিশনের পর্দা থেকে বিজয়ের গান উধাও, শহর জুড়ে লাল সবুজ পতাকার উচ্ছ্বাস হারিয়ে গেছে। মানুষ পতাকা তুলতেও ভয় পায়, যেন দেশ আরেকবার দখল হয়ে গেছে। এবার রাজাকার ও তাদের উত্তরসূরিদের
বর্ণবহুল জোটের হাতে। জুলাইয়ের সহিংস কুর লক্ষ্য তাই কেবল ক্ষমতা দখল ছিল না, ছিল ইতিহাস দখল। এর সবচেয়ে নগ্ন প্রমাণ 47তম বিসিএস এর প্রশ্নপত্রে, যেখানে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ আর পাকিস্তানি হানাদার বাহিনীকে দখলদার বাহিনী বলে চালিয়ে দেওয়া হয়েছে। এটা কোনো অসাবধানতাবশত শব্দচয়ন নয়, এটা পরিকল্পিত বিষ প্রয়োগ। ধীরে ধীরে নতুন প্রজন্মের মগজে ঢোকানোর চেষ্টা যে কে মুক্তিযোদ্ধা, কে ছিল রাজাকার, কে ছিল ঘাতক, কে ছিল শহীদ, এসব নাকি আর স্পষ্ট নয়। আজ প্রশ্নপত্রে শব্দ বদলাচ্ছে, কাল বদলাবে পাঠ্য বই। তারপর দিন বলা হবে এটা আসলে গৃহযুদ্ধ ছিল, পাকিস্তান ভাঙা ভুল ছিল। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হচ্ছে সেই বড় প্রশ্ন, রিসেট বাটন চেপে যাদের হাতে দেশ, তারা আসলে কি করতে চায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে? আর কতদূর যেতে চায় ইতিহাস বিকৃতির এই পথে? বিষয়টি নিছক শব্দচয়ন হিসেবে দেখবেন না, এটা বাংলাদেশের জন্ম বৃত্তান্তে হাত দেওয়ার চেষ্টা। বিসিএস প্রশ্নপত্রে হঠাৎ দেখা গেল মুক্তিযুদ্ধকে বলা হচ্ছে প্রতিরোধ যুদ্ধ, আর পাকিস্তানি হানাদার বাহিনীকে বলা হচ্ছে দখলদার বাহিনী। শব্দ দুটো এক হলেও সমস্যা ছিল না, সমস্যা হলো এগুলো প্রয়োগ করা হচ্ছে এমন এক রাজনৈতিক পরিমণ্ডলে যেখানে গত 1 বছরেরও বেশি সময় ধরে রাষ্ট্রের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে সামাজিক মাধ্যম পর্যন্ত একই সুর বাজছে। মুক্তিযুদ্ধ নাকি অতিরঞ্জিত, শহীদদের সংখ্যা নাকি বানানো, আর বঙ্গবন্ধুর নেতৃত্ব নাকি মিথ্যের উপর দাঁড়ানো। এই পরিবেশে ভাষার এই ছোট পরিবর্তনকে নিরীহ বলা যাবে না, বরং এটি সেই নতুন রাজনৈতিক প্রকল্পের অংশ যা ক্ষমতার রিসেট বাটন চাপার মুহূর্ত থেকেই সক্রিয় রয়েছে। পরিস্থিতির সূত্রপাত আসলে কথিত অভ্যুত্থানের পর থেকেই। আওয়ামী লীগের পতনের পর খুব দ্রুত এমন এক বয়ান জায়গা করে নিল যা বাংলাদেশের অস্তিত্বের মেরুদণ্ডকেই লক্ষ্য করে। পুরনো রাজনৈতিক প্রতিহিংসা, পাকিস্তানপন্থী দলগুলোর বহুদিনের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীর চাপা ক্ষোভ সব একসঙ্গে এসে ঢুকে পড়ল জনপরিসরে। আর এই শূন্যতার সুযোগ নিয়ে ইতিহাসকে নতুন কাঠামো বানানোর প্রক্রিয়া শুরু হলো। যে জায়গায় একসময় মুক্তিযুদ্ধ ছিল জাতির একমাত্র অভিন্ন গর্ব, অর্জন, সেখানে এখন প্রশ্ন তোলা হচ্ছে মুক্তিযুদ্ধ আদৌ হয়েছিল কিনা, কিংবা থাকলেও হলেও তা নাকি ছিল সীমান্তের 2 দেশের যুদ্ধ, বাঙালির স্বাধীনতার লড়াই নয়। এই নতুন ন্যারেটিভের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, তারা তথ্য নয়, সন্দেহ তৈরি করে। তারা দাবি করছে শহীদ কয়েক হাজারের বেশি নয়, অথচ আমরা জানি যুদ্ধ শুরুর মাত্র 4 মাসের মাথায় অন্নদাশঙ্কর রায় লিখে দিয়েছিলেন লাখ লাখ মানুষ খুন হয়েছে। এরপরে আরো 8 মাস চলল নির্বিচার গণহত্যা। যুদ্ধের মাঝামাঝি সময়ে মাওলানা ভাসানী 10 লাখ মানুষের মৃত্যুর কথা বলেছেন। স্বাধীনতার পর দিন না যেতেই দেশি বিদেশি পত্রিকার শিরোনামে উঠে এলো 30 লাখ নিহতের কথা, কবিদের লেখায় উঠে এলো লাখো লাশ। এগুলো কোনো রাজনৈতিক দলের প্রচার নয়, এগুলো সময়ের দলিল। তারপরও আজ বলা হচ্ছে সবটাই নাকি অতিরঞ্জন, সবই নাকি আওয়ামী বয়ান। এই বয়ান কারা ছড়াচ্ছে সেটা বুঝতে খুব বেশি কষ্ট হয় না। এরা সেই পরাজিত শক্তির উত্তরসূরি যারা 1971 সালেই মুক্তিযুদ্ধকে ব্যাখ্যা করেছিল ভারতীয় ষড়যন্ত্র হিসাবে। আজ এই প্রচারণা আবার মাথা তুলছে। শুধু মাথা তোলাই নয়, রাষ্ট্রের নীরবতা কিংবা কিছু ক্ষেত্রে প্রত্যক্ষ প্রশ্রয়ে তা একেবারে স্বাভাবিক হয়ে গেছে। বিসিএস প্রশ্নপত্র তাই নিছক একটি ভুল নয়, বরং এটাই সেই রাজনৈতিক পরিকল্পনার অফিসিয়াল রূপ। এর উদ্দেশ্য খুব স্পষ্ট, মুক্তিযুদ্ধকে যুদ্ধ নয়, গন্ডগোল বলা, প্রতিরোধ বলা, পাকিস্তানি বাহিনীকে দখলদার বলা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে 71 আর স্বাধীনতা যুদ্ধ হিসাবে না হয়। ভাষা বদল মানে ইতিহাস বদল। এ খুব পুরনো কৌশল, আর নতুন কৌশল হলো ইতিহাসকে বিচ্ছিন্ন করে তুলে ধরা, সন্দেহ তৈরি করা, তারপর সেই শূন্যস্থানে নতুন কাহিনী বসানো। এ খেলাই চলছে। শুধু পাঠ্যপুস্তক কিংবা প্রশ্নপত্র নয়, মিডিয়াতেও দেখা যাচ্ছে একই প্রবণতা। এক টেলিভিশন চ্যানেলে একজন আইনজীবী প্রকাশ্যে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলছেন। যিনি প্রতিবাদ করলেন সেই উপস্থাপকই ট্রলের নিশানায় পরিণত হলেন। সেই চ্যানেল আবার সেই তথাকথিত অভ্যুত্থানের সময় বিপ্লবীদের মুখপত্রের মতো কাজ করেছিলেন। সেই চ্যানেলেই বঙ্গবন্ধু অবমাননার জন্য মঞ্চ তৈরি করা হলো। এতে স্পষ্ট হয় এরা কোনো আকস্মিক দুষ্টুমি করছে না, এরা সংগঠিত প্রচেষ্টা চালাচ্ছে। এই সবকিছুর কেন্দ্রীয় শব্দটি হলো রিসেট।
ক্ষমতায় বসেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রকাশ্যে বললেন, স্টুডেন্টরা রিসেট বাটন চাপ দিয়েছে, অতীত মুছে গেছে। ব্যাখ্যা পরে যাই হোক, প্রথম ঘোষণায় যথেষ্ট বুঝিয়ে দিয়েছিল এই সরকারের মানসিকতা কি, ইউনূসের মানসিকতা কি। রিসেট মানে যেন ৭১-এর ইতিহাস গুটিয়ে নেওয়া, মুছে দেওয়া যায়, যেন বাংলাদেশের জন্মের উৎস বদলে ফেলা যায়। তাই শেষ পর্যন্ত জনমনে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক ছিল যে রিসেট বলতে তারা বাংলাদেশকে ৭১-এর আগের অবস্থায় ফেরত পাঠাতে চায়। অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে, পাকিস্তানের সঙ্গে যে দহরম মহরম, তাতে তো তাই মনে হয়। কেননা রিসেট তো সেটাই করে, সব মুছে দিয়ে প্রথম অবস্থায় ফিরিয়ে নেয়। প্রথম অবস্থা মানে কি? পূর্ব পাকিস্তান। সেই সন্দেহ তো অমূলক নয়, কারণ বছরের পর বছর যাদের রাজনৈতিক লক্ষ্য ছিল পাকিস্তানি ন্যারেটিভ পুনরুজ্জীবিত করা, তারা এখন সরকারের নিকটতম সহযোগী কিংবা তারাই সরকার চালাচ্ছে। এই সন্দেহ আরো জোরালো হয় যখন দেখা যায় মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে সরকারের কার্য একেবারেই শূন্য। ধানমন্ডি ৩২ ভেঙে দেওয়া হলো, আগুন লাগানো হলো বারবার, সরকার নীরব। মুজিবনগরের প্রতিটি মুরাল ধ্বংস করা হলো, কোনো তদন্ত নেই। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধ জাদুঘর তছনছ হলো, শুধু রাষ্ট্র দেখলো। অথচ একই সময়ে সরকার $৩ বিলিয়ন অস্ত্র কেনার টাকা খুঁজে পেল। অর্থনীতির দোহাই নেই, অগ্রাধিকারই বদলে গেছে। এই অগ্রাধিকারের বদলই বলে দেয় রাষ্ট্র কোন ইতিহাস রাখতে চায় আর কোন ইতিহাস মুছে ফেলতে চায়। এমন বাস্তবতায় শহীদ বুদ্ধিজীবী দিবসও এবছর পরিণত হয়েছে একটি আনুষ্ঠানিক আবেগহীন আচার অনুষ্ঠানে। বুদ্ধিজীবীদের হত্যা ছিল এদেশের বুদ্ধিভিত্তিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার ঘৃণ্য পরিকল্পনা। অথচ আজ সেই বুদ্ধিভিত্তিক ভিত্তি রক্ষার প্রশ্নে রাষ্ট্রের কোনো সক্রিয় অবস্থান নেই। বরং যারা প্রকাশ্যে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করছে, মূর্তি ভাঙছে, জাদুঘর পুড়িয়ে দিচ্ছে, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো জবাবদিহি নেই। এতে যে কেবল শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিতে আঘাত লাগে তাই নয়, এটা আমাদের রাষ্ট্রবোধকেও প্রশ্নবিদ্ধ করে। এখন দেখা যাচ্ছে এদেশের অংশবিশেষ মানুষ বিজয় দিবস উদযাপন করলেও রাষ্ট্র নিজেই বিজয়ের প্রতীকগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ টিকে নেই, পাঠ্যপুস্তকে শব্দ বদলে যাচ্ছে, শহীদদের সংখ্যা নিয়ে সন্দেহ ছড়ানো হচ্ছে, বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে, আর সরকার সব দেখে যাচ্ছে। এই অবস্থায় বিজয় দিবস আসলে কি বোঝায়? বিজয় কার? পরাজিত শক্তি যখন ইতিহাস নির্ধারণকারী হয় তখন বিজয়ের মানে তো উল্টে যায়, তাই না? তখন বিজয় দিবস হয়ে দাঁড়ায় একটি আনুষ্ঠানিক তারিখ। শরীর আছে কিন্তু আত্মা নেই। জুলাই সন্ত্রাস ছিল একটি ভয়াবহ ঘটনা, একটি ভয়ঙ্কর সত্য, কিন্তু সেই ঘটনার আড়াল দিয়ে যদি কেউ মুক্তিযুদ্ধকে ছোট করে, বঙ্গবন্ধুকে অপমান করে, শহীদদের সংখ্যা নিয়ে কটাক্ষ করে, সংবিধানকে অকার্যকর করে, আর রাষ্ট্রের জন্মবৃত্তান্ত পাল্টে দিতে চায়, তাকে আপনি অভ্যুত্থান বলতে পারেন, নতুন বাংলাদেশ বলতে পারেন। সেটিকে বলতে হবে পুরনো পাকিস্তানি ন্যারেটিভের পুনর্জাগরণ, নতুন নামে পুরনো রাজনীতি, অন্য পোশাকে হারানো শক্তির প্রত্যাবর্তন। আজ দেশের সামনে যে বাস্তবতা দাঁড়িয়ে আছে তা খুব সরল। ইতিহাস নিয়ে লড়াই শুরু হয়ে গেছে। মুক্তিযুদ্ধপন্থী বাংলাদেশ আর মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশ, এই দুই শক্তির মুখোমুখি দাঁড়িয়ে আছে, বা এই দুইয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে দেশ। এর ফলাফল নির্ধারণ করবে ভবিষ্যতের প্রজন্ম কি বলবে, আমরা মুক্তিযুদ্ধের দেশ নাকি আমরা প্রতিরোধ যুদ্ধ নামের একটি অস্পষ্ট সংগ্রামের দেশ। রিসেট বাটন চাপার পর থেকেই এই প্রশ্নটা মূল প্রশ্নে পরিণত হয়েছে। যদি ইতিহাসই রিসেট হয়ে যায় তবে রাষ্ট্র রিসেট হয়ে যাবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ আর থাকবে না, থাকবে একটি বিকৃত ঐতিহাসিক শূন্যতায় দাঁড়ানো দুর্বল রাষ্ট্র, যার অতীত নেই, আত্মপরিচয় নেই, মর্যাদা নেই। এখন লড়াইটা আসলে ইতিহাস বাঁচানোর, আরো স্পষ্ট ভাবে বললে পরিচয় বাঁচানোর। যে দেশে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ বলা হয় সেখানে মানুষের স্বাধীনতা টেকে না, টেকে শুধু বিভ্রান্তি। আর বিভ্রান্তি থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর রাজনৈতিক কাঠামো, যেখানে সত্যের জায়গা দখল করে নেয় রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত মিথ্যা। বাংলাদেশ সেই পথে যেতে পারে না। যে দেশ তার জন্মের গল্প হারায় সে আর কোনোদিন দাঁড়াতে পারে না। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। একটা অস্বস্তিকর সত্য আমরা প্রায় ভুলে যাই কিংবা আমাদের ভুলিয়ে রাখা হয়। মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানো মানে নৈতিকভাবে আজীবনের জন্য অমোঘ কোনো সনদ হাতে পাওয়া নয়।
ইতিহাস আমাদের বহুবার দেখিয়েছে যুদ্ধের মাঠে যে অবস্থান মানুষ নেয়, শান্তিকালে সে অবস্থান ধরে রাখার শক্তি সবার থাকে না। সময়, প্রলোভন, ব্যক্তিগত ক্ষোভ বা রাজনীতির টানাপোড়েন এসব মিলেমিশে কখন মানুষকে তার মূল অবস্থান থেকে সরিয়ে দেয়। বাংলাদেশের বিগত 50 বছরের রাজনৈতিক ঘূর্ণাবর্তে এই চরিত্র পরিবর্তন আমরা দেখেছি বারবার, ব্যথিত হয়েছি বারবার, কিন্তু বিস্মিত আমি হইনি, আপনারা হয়েছেন। আজকে আপনাদের এরকম এক বিস্ময়কর মনে হতে পারে গল্প শোনাই, চলুন। মুক্তিযুদ্ধপন্থীদের সামনে সবচেয়ে বড় দ্বন্দ্ব ছিল সবসময় নৈতিকতার দায়। যুদ্ধের স্মৃতি নিয়ে যারা রাজনীতিতে টিকে আছেন তাদের প্রত্যেকের উপর একটা বোঝা থাকে। এই যে তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিরুদ্ধে লড়েছিলেন, সেই শক্তির ভরসায় বা ছায়ায় দাঁড়িয়ে আবার রাজনীতি করা তাদের কাছে কি আদৌ সম্ভব? সাধারণ মানুষের চোখে তো তা নয়ই, কিন্তু বাস্তব রাজনীতি সবসময় এত সরল পথে চলে না। এখানেই আসলে বিপদটা। ক্ষমতার মায়া, প্রাসঙ্গিক থাকার চাপ কখনো কখনো মানুষকে এমন জায়গায় ঠেলে দেয় যেখানে সে নিজেই একদিন দাঁড়ালে লজ্জা পেত। মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জনের গল্পটি সেই পুরনো ধারার আবার সামনে তুলে আনছে। তিনি বহুদিন ধরে নিজেকে মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিচ্ছেন, বলছেন মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে কথা। মিডিয়ায় প্রকাশিত বহু সাক্ষাৎকারে এবং বক্তব্যে তিনি জামায়াতকে যুদ্ধাপরাধী শক্তি হিসেবে উল্লেখ করেছেন। তথাকথিত জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের রাজাকারের সন্তান বলে অভিযুক্ত করেছেন তিনি। এরপর ঠিক একই ব্যক্তির হাতে দেখা গেল জামায়াত ইসলামী বাংলাদেশের প্রাথমিক সদস্য পদের ফর্ম। এমন একটি দলের কাছে আনুগত্য প্রকাশ করলেন তিনি যারা 1971 সালে সুস্পষ্টভাবে পাকিস্তানের পক্ষ নিয়েছিল। শুধু তাই নয়, মানুষ হত্যা করেছিল, অগ্নিসংযোগ করেছিল, নারী ধর্ষণে সহযোগিতা করেছিল। যুদ্ধাপরাধী নেতৃত্বকে সামনে রেখে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড থেকে শুরু করে স্থানীয়ভাবে প্রতিরোধ দমনের সক্রিয় ভূমিকা রেখেছিল। এই ইতিহাস প্রমাণ সাপেক্ষ, অস্বীকারের সুযোগ নেই। এই মুহূর্তে একটা ঐতিহাসিক স্মৃতি খুব তীব্রভাবে মনে পড়ে। 1971 সালের জুলাইয়ে মেজর খালেদ মোশাররফ বলেছিলেন, মুক্তিযুদ্ধ 3টি ফ্রন্টে চলেছে, রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক। তার ভাষায়, রাজনৈতিক যুদ্ধে আমরা তখনই বিজয়ী কারণ ইয়াহিয়া কখনোই সরকার গঠন করতে পারবে না, পারলেও সেটা হবে বাঞ্চ অফ কুইসলিংস, অর্থাৎ বিশ্বাসঘাতকদের দল। নরওয়ের কুইজলিং যেমন নাৎসিদের পুতুল হয়েছিল, কুইজলিং নামটি যেমন পরবর্তীতে রাষ্ট্রদ্রোহের প্রতীকে পরিণত হয়েছিল, বাংলাদেশেও বিদেশি স্বার্থের উপর নির্ভরশীল জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শক্তিগুলো সেই একই চরিত্রের প্রতিরূপ। আজ যে রাজনৈতিক বিন্যাস আমরা দেখতে পাচ্ছি সেটাও খালেদ মোশাররফের সতর্ক বার্তাকে অস্বস্তিকরভাবে সত্য প্রমাণ করে। মুক্তিযুদ্ধ বিরোধী শিবিরের রাজনীতি আসলে কখনো বদলায়নি, কিন্তু যারা একসময় মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন তাদের মধ্যে পতন, দ্বিধা বা আদর্শ বিলোপের ঘটনা কিন্তু বেড়েছে। এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নটা নতুন করে আপনি করতে পারেন যে যারা সেই শক্তির সঙ্গে হাত মেলায় তারা কি কেবল পথহারা রাজনীতিক, নাকি আরেক দফা কুইজলিং এর দেশীয় সংস্করণ? ধরুন এই আখতারুজ্জামান, এখন তিনি জামায়াতে যোগ দিচ্ছেন। এতদিন বিএনপি রাজনীতি করলেন, বিএনপির দলটা নাকি মুক্তিযুদ্ধের ঘোষকের দল, সেখানে তিনি এমপি হলেন, মন্ত্রী হলেন। সবচেয়ে বড় কথা, জামাত বিষয়ে তার আগের বক্তব্য তাহলে কি ছিল? ভুল, সুবিধা মতো বলা, নাকি রাজনৈতিক মুহূর্তের হিসাব? তিনি যখন তথাকথিত জুলাই আন্দোলনের তরুণদের 100% রাজাকার বলে মন্তব্য করেছিলেন, তখন তিনি কোন অবস্থান থেকে কথা বলছিলেন?
আর আজকে যখন জামায়াতের সামনে দাঁড়িয়ে সন্তুষ্টির হাসি হাসছেন এবং জামায়াতকে সার্টিফিকেট দিচ্ছেন, তখন কোন অবস্থান তাকে চালিত করছে? এই দুই ছবির মাঝখানে যে মানুষটা দাঁড়িয়ে আছে, তার বিবেক কোন দিকে স্থির আমাকে বলুন তো। এখানে বিষয়টি কিন্তু ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার গভীর অসুখ। মুক্তিযুদ্ধপন্থী শক্তি যেসব সময় একই জায়গায় অবস্থান ধরে রাখবে, এই বিশ্বাসটি আসলে ভঙ্গুর। ইতিহাস আমাদের দেখিয়েছে, যখনই রাষ্ট্র দুর্বলতা, রাজনৈতিক অস্থিরতা বা ক্ষমতার পুনর্বিন্যাস ঘটে, তখনই আদর্শের পরীক্ষায় অনেকে ব্যর্থ হন। কেউ সাময়িক লাভের জন্য, কেউ রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য, কেউ আবার নিজের দুর্বলতার কাছে হার মেনে এমন সিদ্ধান্ত নেন যা দেশের বৃহত্তর স্মৃতিকে আঘাত করে। এই জায়গায় এসে পুরনো কথাটি আবার সত্য হয়, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা কখনোই তাদের অবস্থান বদলায়নি, তারা তাদের রাজনীতিকে একই জায়গায় থেকে চালিয়ে গেছে। কিন্তু যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, তাদের মধ্যে যে অংশ ভাঙছে, সরে যাচ্ছে বা নিজেদের অবস্থান বিক্রি করে দিচ্ছে, সেটাই আজকের সবচেয়ে বিপজ্জনক বাস্তবতা। কারণ এই ভাঙন জনমানসে বিভ্রান্তি তৈরি করে, নৈতিক মানদণ্ডকে ধ্বংস করে, মুক্তিযুদ্ধের চেতনার দাবিদারদের বিশ্বাসযোগ্যতাকে ক্ষয় করে দেয়। মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানের সিদ্ধান্তটি তাই শুধু একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার ব্যক্তিগত রূপান্তর নয়, এটি 50 বছরের বাংলাদেশের রাজনৈতিক বিপর্যয়ের প্রতীক। তিনি চাইলে নীরবে রাজনীতি থেকে সরে যেতে পারতেন। যুদ্ধের স্মৃতি, বয়সের ভার, জীবনের সমাপ্তির দিকে এগোনোর সময়, এই সব কিছু তাকে সম্মানের সাথে চুপচাপ সরে দাঁড়ানোর বৈধতা দিত। কিন্তু তিনি বেছে নিলেন সেই রাজনৈতিক ঠিকানাকে যার বিরুদ্ধে তিনি এতদিন কথা বলেছেন, যাকে তিনি 71-এ পরাজিত করেছিলেন, যাকে যুদ্ধাপরাধের দায়ে আদালতে অভিযুক্ত করা হয়েছে, যার নেতৃত্বের বিরুদ্ধে রায় কার্যকর করা হয়েছে। এটাকে কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত বলা যায় না, এটি আত্মপরিচয়ের আত্মসমর্পণ। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি মানুষের শ্রদ্ধা এখনো গভীর, এই শ্রদ্ধাই তাদের ক্ষমতাও দিয়েছে, কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার কখনো কখনো তাদের চরিত্রের সত্যটাকে খেয়ে ফেলছে। এই কারণে মানুষ বলে মুক্তিযোদ্ধা হওয়া একদিনের কাজ, কিন্তু সেই মর্যাদা বহন করা আজীবনের পরীক্ষা। সবাই সেই পরীক্ষায় পাশ করে না, কেউ কেউ শেষ সময়ে এসে পতনকে বেছে নেয়, ইতিহাস তাকে ক্ষমা করে না। মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানও সেই দীর্ঘ তালিকায় নতুন নাম হিসেবে যুক্ত হলেন আর কি। তিনি যে সিদ্ধান্ত নিলেন তা তার নিজের আত্মপরিচয়ের প্রতি নয়, বরং জাতির স্মৃতির প্রতি এক ধরনের অবহেলা। তিনি যে বয়সে এসে দাঁড়িয়েছেন, সেখানে মানুষ সাধারণত নিজেদের জীবন যুদ্ধের হিসাব মেলাতে চায়। সম্মান নিয়ে অবসর নেওয়ার সুযোগ ছিল তার, কিন্তু তিনি যেটা করলেন তা তাকে ইতিহাসের কোনো সারিতে দাঁড় করাবে না। সে সিদ্ধান্ত এখন তার হাতে নেই। সত্যিটা কি জানেন? সত্যিটা হলো মুক্তিযুদ্ধ বিরোধীরা তাদের অবস্থান কখনো বদলায় না, কারণ তাদের রাজনীতি একটা বিন্দুকে ঘিরে, বাংলাদেশের স্বাধীনতা, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, এসব ঘিরেই, মানে এসব নিয়ে ঘুরপাক খায় বাঙালি জাতীয়তাবাদ, সেকুলারিজম। কিন্তু মুক্তিযোদ্ধারা বা মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিলেন, তারা মানুষ, তাদের ভুলের সম্ভাবনা আছে, দুর্বলতার সম্ভাবনা আছে, পতনেরও সম্ভাবনা আছে। সেই পতনই আজ আমরা দেখতে পেলাম এই আখতারুজ্জামানের পতনের ভিতর দিয়ে। আর এই বাস্তবতা প্রমাণ করে যে পক্ষপাত নয়, আদর্শই আসল পরীক্ষার জায়গা, এবং সেই পরীক্ষায় সবাই উত্তীর্ণ হয় না। সেই পুরনো কথাই বলি, রাজাকার চিরকাল রাজাকার, কিন্তু মুক্তিযোদ্ধারা চিরকাল মুক্তিযোদ্ধা নয়। পা পিছলে গেলেই রাজাকারের নর্দমায় তাদের পতন হয়। আখতারুজ্জামান তার প্রমাণ। ধিক আপনাকে আখতারুজ্জামান, আপনাকে ধিক, শতধিক।